আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গত ১ বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড স্থাপন করতে দেখছি এবং নিঃসন্দেহে এই রেকর্ডগুলো আমাদের জন্য খুব মঙ্গলজনক নয়। এবং সব ধরনের প্রথা ভেঙে, আমার যদি ভুল না হয়ে থাকে, সব ধরনের প্রথা ভেঙে আমাদের প্রধান বিচারপতি বাংলাদেশে এই মুহূর্তে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন ট্রাসি জ্যাকবসন, তিনি গত কয়েকদিন ধরে যে হঠাৎ করে তার তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে শুরু করে দিলেন, এটি চোখে পড়ার মতন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করলেন। প্রধান বিচারপতির সঙ্গে ডিপ্লোম্যাটরা দেখা করতেই পারেন, এর আগে অন্যান্য প্রধান বিচারপতির সঙ্গেও বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা তারা বৈঠক করেছেন, কিন্তু কোথায় করেছেন? প্রধান বিচারপতির কার্যালয়ে, সুপ্রিম কোর্টে, তার চেম্বারে। কিন্তু ট্রাসি জ্যাকবসন তিনি বৈঠক করলেন প্রধান বিচারপতির হিয়ার রোডের বাসভবনে। কেন বাসভবনেই সাক্ষাৎ করতে হলো? আমি আবারও বলি, আমার যদি ভুল না হয়ে থাকে, প্রথাগতভাবে প্রধান বিচারপতির চেম্বারেই সব ধরনের বৈঠক কিংবা সৌজন্য সাক্ষাৎগুলো হয়ে থাকে, অন্তত বিদেশি কূটনীতিকদের ক্ষেত্রে। সেখানে সেই প্রথা ভেঙে কেন তার বাসভবনেই এই বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো? অনেক বড় প্রশ্ন। এবং আরও সন্দেহজনক, ট্রাসি জ্যাকবসনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়েছেন, তাতে কি বলা হচ্ছে যে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকটি চলেছে, আমরা যতদূর জানি, প্রায় 30 মিনিট। এই 30 মিনিটে নিশ্চয়ই অনেক কথা হয়েছে এবং যেটি স্পষ্ট, 2024 সালের 7 জানুয়ারির আগ পর্যন্ত তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে একের পর এক কিংবা গভীর রাতে যে একের পর এক বিতর্কিত বৈঠকগুলো করে যাচ্ছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, তার সেই ভূমিকায় এখন ট্রাসি জ্যাকবসন। আমরা দেখলাম যে এনসিপি নেতাদের সঙ্গে ট্রাসি জ্যাকবসন বৈঠক করলেন, জামাতের সঙ্গে তো বৈঠক করেছেনই, এবং এনসিপির পর জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তারাও সাক্ষাৎ করলেন। এবং এটি অনেক বেশি দৃষ্টিকটু, আমাদের জন্য লজ্জার। কেন? তারা চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আসলে কি হয়েছে? ডক্টর আলী রিয়াজও যে বক্তব্য দিয়েছেন, কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, তিনিও একই কথা বলেছেন যে তারা জানতে চেয়েছিলেন আমাদের সংস্কার কার্যক্রমের কী অবস্থা, কতদূর এগিয়েছে, এবং তারা রীতিমতো ব্রিফ করে এসেছেন। এর আগে লন্ডনে ট্রাসি জ্যাকবসন দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এটিও একটি নজির স্থাপন করা হয়েছে। তারেক রহমান তো দীর্ঘদিন, প্রায় 17-18 বছর লন্ডনে রয়েছেন। আর কোনো রাষ্ট্রদূত তো তারেক রহমানের সঙ্গে দেখা করেননি। এখন বলতে পারেন যে তারেক রহমান তো মামলা আসামি ছিল, মাত্র কিছুদিন আগে তিনি সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, যদি একটা মামলা এখন আপিল শুনানি চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু ঘুরে ফিরে সেই মার্কিন রাষ্ট্রদূত তো মানে প্রথম এবং শেষবার, যেভাবে বলি না কেন, দেখা করেছেন। অন্য কোনো দেশের রাষ্ট্রদূত দেখা করেননি। কি এমন প্রয়োজন, কি এমন গোপন কথা, কি এমন গোপন কিছু বক্তব্য আদায় করা তারেক রহমানের কাছ থেকে, যে যার জন্য ট্রাসি জ্যাকবসনকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে হলো? শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছিল, মানে সংগঠিত হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্রের যেই প্লট নির্মাণ করা ছিল, সেটা অনবরত বলা হচ্ছে, অনেকেই বলছেন, আমিও অনেকবার বলেছি, এটি নতুন কিছু নয়। সেই যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে তাদের যে রাজনৈতিক তৎপরতা, কূটনৈতিক তৎপরতার আড়ালে খেয়াল করে দেখুন,
বিএনপি গত কিছুদিন আগ পর্যন্ত করিডোর ইস্যুতে, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে সোচ্চার ছিল এবং তারা স্পষ্ট করে বলেছিলেন কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন কোনো সরকার এ ধরনের কোনো চুক্তি করতে পারে না, এগুলো যা করার নির্বাচিত সরকার করবে। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই একেবারে ইউটার্ন, বিএনপি সেখান থেকে ঘুরে দাঁড়ালো। কি কারণ? চট্টগ্রাম বন্দর দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়া হচ্ছে, এটি সরকার বারবার বলেছে, গত 2 দিন আগেও বলেছে যে খুব শিগগিরই ডিপি ওয়ার্ল্ডের হাতে বা বিদেশিদের হাতে, তারা তো আর বলে না যে তুলে দেওয়া হবে, তাদেরকে অপারেশনের জন্য নিয়োগ দেওয়া হবে, এই কথাগুলো বলে আসছে। কিন্তু বিএনপি সেখানে একেবারেই মুখে কুলুপ এঁটে আছে। এমনকি বিএনপির যে সহযোগী সংগঠন শ্রমিক দল, তারা তো চট্টগ্রাম বন্দরে আন্দোলনও শুরু করেছিল। কোনো অবস্থাতেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, অপারেশন যা করার, পরিচালনা যা করার তা দেশীয় কোম্পানির মাধ্যমেই করতে হবে। কোথায় গেল সেই আন্দোলন? কেন হঠাৎ করে থেমে গেল? এবং একথাও তো ওপেন সিক্রেট যে 13ই জুন লন্ডনে যে বৈঠকটি প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে, তারপরে সে বিএনপির যে স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইউনূস সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলা হবে না। এমনকি চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যুতে যে কথাবার্তা বলা হয়েছিল, কিংবা ইশরাক হোসেনের যে আন্দোলন চট্টগ্রাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য, সেগুলো নিয়েও ডাইরেক্ট এই মুহূর্তে বিপরীত কিছু বলা যাবে না, এগুলো আস্তে আস্তে সরে আসতে হবে, এই ধরনের মন্তব্য করা হয়েছিল, অন্তত ইশরাক হোসেনের ক্ষেত্রেই। অর্থাৎ সরকারকে টলাতে চাইছে না। বিএনপি আসলে কিসের আশায় আছে? এই মুহূর্তে তো দেশের মানুষের ভবিষ্যৎ পথরেখা অঙ্কন করার কথা বিএনপির। বিএনপি কেন এত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে? এবং বারবার আমি বলে আসছি, বারবার বিএনপি যে বারবার ফাঁদে পা দিচ্ছে এবং চরম ফাঁদে পা দিচ্ছে, যে নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করা হয়েছে সেটির উপর নির্ভর করে। এখন নির্বাচন হবে না, আমার মতো আরও অনেকে এখন বলা শুরু করেছেন যে নির্বাচন হবে না, হবে না, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, হবে না। নানান কারণের এবং এর পিছনের ব্যাখ্যাগুলো আমি এর আগে বর্ণনা করেছি। কষ্ট হয় বিএনপির জন্য, এত দীর্ঘ 50 বছরের একটি রাজনীতি। এবং এই বিপ্লবকে যারা প্রমোট করছেন তারা তো বটেই, এবং একই সঙ্গে এই বিপ্লবকে যারা বিপথে পরিচালিত করতে চাচ্ছেন, তারা যার যার অ্যাঙ্গেল থেকে 3টি কাজ করছেন। প্রথমত, বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটির কোনো জাতীয় গুরুত্ব নেই, এটা বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। তারা আরও বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ছিল অনিবার্য। বঙ্গবন্ধু যে কর্মকাণ্ড করেছিলেন, সেই কর্মকাণ্ডের কারণে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে ওনাকে হত্যা করাটা যারা করেছেন তাদের জন্য বীরত্বের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল, এবং জাতিকে কলঙ্কমুক্ত, পাপমুক্ত করার একটা প্রচেষ্টা ছিল। কাজেই যারা হত্যা করেছেন তারা জাতীয় বীর, আর যাকে হত্যা করা হয়েছে তিনি জাতীয় বেঈমান, এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে এই সময়টিতে। 2 নম্বরে যেটা চেষ্টা করা বলা হচ্ছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে, নিহত করা হয়েছে সপরিবারে, তো এইবার জুলাই আগস্ট বিপ্লবের প্রথম এবং শেষ ভুল হলো একজন শেখ পরিবারের লোককে ধরা যায়নি, অথচ যদি গুনে 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 শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে মারা যেত, তাহলে এই বাংলাদেশ কলঙ্কমুক্ত হতো। এই বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই ন্যারেটিভটা গত 1 বছর ধরে প্রচার করা হচ্ছে। সর্বশেষ হলো যে 32 নম্বরের যে বাড়িটি, বঙ্গবন্ধুর বাড়িটি, এটির কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। এটি কেবলই একটা ইট, কেবলই একটা বালির স্তূপ। বরং এই বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আধিক্ষেতা দেখায়, কিছু মানুষ যে এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে,
কাজেই এই যে একটা কুফুরি বাড়ি, মানে এটাকে একটা ইবাদতখানা বানানোর জন্য, এটাকে একটা কেবলা বানানোর জন্য যে মানুষগুলো চেষ্টা করছে, তাদের সেই কুফুরি কর্মকাণ্ড যাকে বলা হয় বন্ধ করে সেখানে একটা তৌহিদ, আল্লাহর যে একত্ববাদ, এটা প্রতিষ্ঠা করার জন্য সেই বাড়িটিকে গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরে তছনছ করে দিতে হবে, এবং সেই কাজটি করা হয়ে গেছে। থার্ডলি, এই বাড়ি এবং আওয়ামী লীগের অফিসগুলো, স্থাপনাগুলো, এগুলোকে ঘৃণিত, নিন্দিত, আবর্জনাময়, দুর্গন্ধময় এবং বিরান অভিশপ্ত করার জন্য যা কিছু করা দরকার সেই সব চেষ্টা কিন্তু গত 1 বছর ধরে করা হয়েছে। আপনারা যদি 32 নম্বরের কাছাকাছি যান দেখতে পাবেন, বঙ্গবন্ধু এভিনিউতে যান, আওয়ামী লীগের অফিসে যান দেখতে পাবেন, সুধা সদনে যান দেখতে পাবেন, ধানমন্ডি 3 নম্বর সড়কে আওয়ামী লীগের যে অফিসটি ছিল দেখতে পাবেন, সেখানে গিয়ে যে এরকমই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা এই কর্মকাণ্ডগুলো গত 1 বছরে অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন, কোনো রকম বাধা ছাড়া, কোনো রকম বিঘ্ন ছাড়া, এবং এই ঘটনাগুলো, নির্মম নিষ্ঠুর ঘটনাগুলো ঘটে যাওয়ার পর, যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখনও ঘটেনি, আবার এখন এই যে 2024 সন থেকে আজ অবধি যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে একজন লোক, আওয়ামী লীগ প্রেমিক, বঙ্গবন্ধু প্রেমিক, তারা রাস্তায় নেমে আহত হননি, নিজেদের জীবন উৎসর্গ করেননি, নিজেদের প্রেম ভালোবাসা এগুলো প্রদর্শন করেননি। সাধারণ নেতাকর্মীরা অনেকে দূরে বসে কেঁদেছেন, আহাজারি করেছেন। ওখানে গিয়ে যে কয়জন লোক চেষ্টা করেছেন তাদের মধ্যে 1 নম্বরে রোকেয়া প্রার্থী, তিনি সত্যিকার অর্থে ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কিন্তু তিনি অনুতপ্ত নন, তিনি আরও চেষ্টা করবেন। কাদের সিদ্দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, তার গাড়িটি ভেঙে দেওয়া হয়েছে, এরপর তিনি আর ঝুঁকি নেননি বয়সের কারণে, অবস্থাগত কারণে। তো এর বাইরে ওখানে 2-4 জন যারা দেখতে গিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, তাদেরকে কাউকে উলঙ্গ করে, কাউকে মপ করে ওখানে নানাভাবে বিভিন্ন সময় অপদস্থ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের লোকজন ওদিকে আর যাচ্ছে না। তো এত কিছু ঘটলো গত 12 মাসে, ঘটার পর আবার 2025 সনে আগস্ট মাস এসে গেছে। তো জুলাই মাস চলে গেল, জুলাইয়ের আনন্দ গত বছরের মতো আর হয়নি, জুলাইয়ের উদযাপনটা হয়নি, বরং একটা রোদন ভরা বর্ষা যে কাল, সেই বর্ষাকালের বৃষ্টির যে মুখরতা, সেই মুখরতার সঙ্গে এবছরের জুলাই নানা কারণে মানুষের জীবনকে বেদনাময় করে তুলেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে আগস্ট মাস। সেই আগস্ট মাস ঘিরে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে সামাজিক মাধ্যমে নানা রকম যাকে বলা হয় গুজব ছড়ানো হচ্ছে। 16ই আগস্ট আওয়ামী লীগ এটা করবে, 16ই আগস্ট বা 15ই আগস্ট আওয়ামী লীগ নাশকতা করবে, গেরিলা যুদ্ধ করবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এবং এই জন্য ইতিমধ্যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, নানা রকম কর্মকাণ্ড। আর সরকারের যারা অস্ত্রধারী, তারা তাদের অস্ত্র তাক করে খুঁজছে কোথায় আওয়ামী লীগের লোকজন আছে। 32 নম্বরের কাছাকাছি গেলে শোয়াই ফেলা হবে, বাটাম দেওয়া হবে, ডলা দেওয়া হবে। এই ডলা দেওয়ার জন্য তারা পাটাপুতা নিয়ে বসে আছে সেখানে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন, তাদের যে মানস পিতা, আওয়ামী বিরোধী শক্তি সকলের মানস পিতা যারা আছেন, এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান তাদেরও মানস পিতা, তিনি ডক্টর পিনাকি ভট্টাচার্য, প্যারিস প্রবাসী ইউটিউবার, যাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর লোক মনে করি এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মনে করি। তো 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন 15ই আগস্টের অনুষ্ঠান করতে না পারে এবং ওই ভবনের ধারে কাছে যেতে না পারে, এই জন্য তিনি ইন অ্যাডভান্স বাটাম দেওয়ার জন্য, পেদানি দেওয়ার জন্য, পিটুনি দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। আর তার সেই হুমকিতে সরকার তটস্থ হয়ে গেছে। সরকারও বলেছে, সরকারের কর্তা ব্যক্তি যারা অনেকেই বলেছেন, বিশেষ করে প্রেস
সচিব বলেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না, এগুলো সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। তো প্রেস সচিবের কথাই মূলত সরকারের কথা। বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ডক্টর পিনাকিকে বা ডাক্তার পিনাকিকে জমের মতো ভয় পান। মানে তারা যাকে বলা হয় দরকার হলে পাহাড়ের সাথে যুদ্ধ করবেন, তারা দরকার হলে হিমালয়ের উপর থেকে লম্ফজম্প দেবেন, বাঘ সিংহর সঙ্গে লড়াই করবেন, কিন্তু পিনাকির যদি একটা আঙ্গুল পিনাকি উঠায় বিএনপির কোনো নেতার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে বিএনপির সেই নেতাদের সারা শরীরে মনে হয় যেন কামানের গোলা লেগেছে। এখন বিএনপির কোনো নেতাকে উপলক্ষ করে সে কোনো কিছু বলার দরকার নেই, খালি একটি আঙ্গুল তার যে তর্জনী যেটা রয়েছে, তো সেই তর্জনীটি যদি একটু বাঁকা করে তিনি উঠান, যেভাবে আমরা বলি না আঙ্গুল ঢুকিয়ে দেব, বিভিন্ন জায়গাতে আঙ্গুল ঢুকিয়ে দেব, ওই ঢুকানোর জন্য আঙ্গুল যেভাবে বাঁকা করে, ঠিক ওইরকম পিনাকি সাহেব যদি কোনো আঙ্গুল বাঁকা করেন, সঙ্গে সঙ্গে বিএনপির কলিজার মধ্যে ধুক ধুক শুরু হয়ে যায়, বিএনপির বিশেষ অঙ্গে রীতিমতো যন্ত্রণা শুরু হয়ে যায়। এখন এই যে পিনাকি সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কারণে আগস্ট মাসে যে